এই পৃথিবীকে বর্তমানে নিয়ন্ত্রণ করে আমেরিকা। আপনার কোনো সন্দেহ রয়েছে? জানি নেই, কিন্তু তাই বলে কি আমেরিকা অজেয়, দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী? মোটেও নয়। এই পৃথিবী এমন এক জায়গা যেখানে প্রতিনিয়ত ক্ষমতার পরিবর্তন হয়। ঠিক সেরকম কিছু ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব, যা জেনে আপনি বিস্মিত হবেন। আমরা সবাই জানি বর্তমান পৃথিবীতে আমেরিকা ইচ্ছা করলেই যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, অন্যের জাহাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যাংকের টাকা পর্যন্ত বাজেয়াপ্ত করতে পারে। কিন্তু কখনো কি শুনেছেন আমেরিকার সম্পদ বাজেয়াপ্ত করছে অন্য কোনো দেশ? আজকের ভিডিওতে আমি আপনাদের সেই খবর জানাবো, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যখনই কোনো গুটি নড়ে, তার শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত। কিন্তু কিছু চাল থাকে যেগুলো শুধু শব্দ তোলে না, পুরো বোর্ডটাই কাঁপিয়ে দেয়। আজকের গল্প তেমনই এক চালের, আর মঞ্চ শুধু ইউরোপ, আমেরিকা বা এশিয়া নয়, বরফে ঢাকা আর্কটিক, আর মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুরুতেই আমরা একটু চলে যাই আর্কটিক অঞ্চলে। আর্কটিক আসলে কি, কেমন স্থান এটা? আর্কটিক অঞ্চল পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। এটি মূলত উত্তর মেরু বা নর্থ পোলকে ঘিরে থাকা একটি বিশাল এলাকা। আর্কটিক মহাসাগর হচ্ছে বরফ আচ্ছাদিত সাগর। দ্বীপপুঞ্জ এবং পার্শ্ববর্তী কয়েকটি দেশের উত্তর অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। রাশিয়া, যুক্তরাষ্ট্রের আলাস্কা, কানাডা, নরওয়ে, ডেনমার্কের গ্রিনল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড, এই দেশগুলোর সঙ্গে আর্কটিক সরাসরি যুক্ত। বছরের অধিকাংশ সময় এখানে তীব্র ঠান্ডা ও বরফ থাকে। কৌশলগত দিক থেকে আর্কটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে নতুন নৌপথ, বিপুল জ্বালানি সম্পদ এবং সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ করা সম্ভব। একসময় আর্কটিককে মনে করা হতো পৃথিবীর একেবারে শেষ প্রান্ত, বরফে ঢাকা, জনমানবহীন, অর্থনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয়, এই ছিল সাধারণ ধারণা। কিন্তু জলবায়ু পরিবর্তন এই ধারণাকে ভেঙে দিয়েছে। বিগত 2 দশকে আর্কটিকের গ্রীষ্মকালীন বরফ প্রায় 40% কমে গিয়েছে। এর ফল খুলে গিয়েছে নতুন সমুদ্রপথ। নর্দার্ন সি রুট এখন ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব 30 থেকে 40% কমিয়ে দিচ্ছে। সুয়েজ খালের বিকল্প হিসাবে এই পথ শুধু সময় নয়, জ্বালানি খরচও বাঁচাচ্ছে। 2023 সালেই এই পথে 36 মিলিয়ন টনেরও বেশি পণ্য পরিবহন হয়েছে। এখানেই আর্কটিক হয়ে ওঠে বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ মানচিত্রের কেন্দ্রবিন্দু। এবার চলুন আমরা একটু দেখি রাশিয়ার আর্কটিকে কেমন আধিপত্য আর কেন মস্কো এতটা শক্তিশালী এই অঞ্চলে। রাশিয়ার রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আর্কটিক উপকূল, প্রায় 24,000 কিলোমিটার। এই ভৌগোলিক বাস্তবতাকে কাজে লাগিয়ে মস্কো আর্কটিককে পরিণত করেছে সামরিক ও অর্থনৈতিক দুর্গে। 2014 সালের পর থেকে রাশিয়া আর্কটিকে 50টিরও বেশি সামরিক ঘাঁটি পুনরায় সক্রিয় করেছে। মুরমানস্ক ও ফ্রান্স জোসেফ ল্যান্ডে আধুনিক বেস গড়ে তুলেছে। 40টিরও বেশি আইস ব্রেকার মোতায়েন করেছে, যার মধ্যে 6টি নিউক্লিয়ার চালিত আইস ব্রেকার রয়েছে রাশিয়ার। বিশ্বের অন্য কোনো দেশের কাছেই এরকম আইস ব্রেকার শক্তি নেই। এর অর্থ একটাই, বরফের মধ্যেও রাশিয়া চলাচল করতে পারে, যুদ্ধ করতে পারে, বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারে। চলুন দেখি আর্কটিকে কোন কোন দেশের কি কি স্থাপনা রয়েছে। প্রথমেই আসে রাশিয়া। আর্কটিক অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি, বরফ ভাঙা আইস ব্রেকার জাহাজ, নৌবহর, মিসাইল স্থাপনা এবং বিমান ঘাঁটি রয়েছে। সেই সাথে রাশিয়ার উত্তর মেরু ঘেঁষা অঞ্চলগুলিতে সামরিক ঘাঁটি, রাডার ও সেনাবাহিনী মোতায়েন। দ্বিতীয়তে রয়েছে যুক্তরাষ্ট্র। আলাস্কা দিয়ে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি, কোস্টগার্ড ঘাঁটি
রাডার, বিমান ঘাঁটি এবং আইসব্রেকার নৌবহর। তৃতীয় অবস্থানে কানাডা। উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি ও নজরদারি কেন্দ্র, নৌবাহিনী ও কোস্টগার্ডের আর্কটিক উপযোগী স্টেশন। 4 নম্বরে নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ার অংশ এবং স্পিটসবার্গেন দ্বীপপুঞ্জে সামরিক ঘাঁটি রয়েছে নরওয়ের। এছাড়াও রয়েছে রাডার, বিমান ঘাঁটি এবং নৌসেনা। 5ম অবস্থানে ডেনমার্কের গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডে রয়েছে যুক্তরাষ্ট্রের থুল এয়ারবেস। এটি অন্যতম কৌশলগত একটি ঘাঁটি, আর্কটিকে নজরদারি, রাডার ও প্রতিরক্ষা লক্ষ্য করে। এছাড়াও রয়েছে নজরদারি, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা। সবশেষে ফিনল্যান্ড ও সুইডেন। সীমিত সামরিক উপস্থিতি, মূলত নজরদারি ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। সংক্ষেপে বলা যায়, আর্কটিক এখন শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং সামরিক শক্তির নতুন ময়দান, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রধান শক্তি হিসেবে প্রতিযোগিতা করছে। এখানেই চলে আসে ট্রাম্প ও গ্রিনল্যান্ডের প্রসঙ্গ। অনেকেই প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কেন গ্রিনল্যান্ড দখল করতে চান? কারণটা এখানেই। গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলের সবচেয়ে কৌশলগত ভূখণ্ড। সেখানে রয়েছে বিরল খনিজ সম্পদ, সামরিক স্থাপনা এবং আর্কটিক নৌপথের প্রবেশদ্বার। রাশিয়া যখন আর্কটিকে শক্তি বাড়াচ্ছে, তখন যুক্তরাষ্ট্র কার্যত পিছিয়ে পড়ছে। ট্রাম্প বুঝেছিলেন গ্রিনল্যান্ড মানেই আর্কটিকে মার্কিন উপস্থিতির শর্টকাট। তাই 2019 সালেই তিনি প্রকাশ্যে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। এটি কোনো কৌতুক ছিল না, এটি ছিল একটি ভূরাজনৈতিক সংকেত। এবার আসি সেই ঘটনায় যেখানে রেড লাইন কার্যত মুছে যায়। 2026 সালের 7 জানুয়ারি মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড উত্তর আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কার মারিয়ানা, যার পূর্ব নাম ছিল বেলা 1, এই জাহাজটিকে আটক করে। যুক্তরাষ্ট্রের দাবি, নিষেধাজ্ঞা ভেঙে ভেনেজুয়েলার তেল বহন করছিল এই ট্যাঙ্কারটি। ঠিক তার পরদিন অর্থাৎ 8 জানুয়ারি আরেকটি রুশ ট্যাঙ্কার, যার নাম এমটি সোফিয়া, এটাকেও আটক করে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। 2 জাহাজে থাকা তেলের বাজার মূল্য ছিল প্রায় $600 মিলিয়ন। এই ঘটনা ছিল স্পষ্ট বার্তা, সমুদ্রে রাশিয়ার সম্পদও এখন টার্গেট। প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার জাহাজ আটক করে, তাহলে পুতিন কি বসে থাকবেন? উত্তর আসে খুব দ্রুত। রাশিয়া চুপ করে বসে থাকেনি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই আর্কটিক অঞ্চলের কাছাকাছি জলপথ থেকে যুক্তরাষ্ট্র সংযুক্ত 3টি পণ্যবাহী জাহাজ আটক করে রুশ নৌবাহিনী ও আইসব্রেকার ইউনিট। মডার্ন ঘানা ও রুশ সূত্র অনুযায়ী জাহাজগুলোর ফাইন্যান্সিং ছিল মার্কিন ব্যাংকের মাধ্যমে। মালিকানায় ছিল মার্কিন কর্পোরেট স্বার্থ। আর আটককৃত এই জাহাজ 3টির সম্মিলিত মূল্য ছিল প্রায় $3 বিলিয়ন। এটি ছিল পরিকল্পিত প্রতিশোধ। বার্তাটা পরিষ্কার, সমুদ্রে আঘাত করলে সমুদ্রেই তার জবাব দেয়া হবে। একবার ভেবে দেখুন, রাশিয়ার $600 মিলিয়নের জবাবে যুক্তরাষ্ট্রের $3 বিলিয়ন বাজেয়াপ্ত করেছে রাশিয়া। রাশিয়া শুধু আমেরিকার পণ্যবাহী জাহাজই আটক করেনি, ইউক্রেন যুদ্ধে প্রক্সি থেকে সরাসরি যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে ইউরোপ ও আমেরিকাকে। এই মুহূর্তে যুদ্ধ আর শুধু ইউক্রেন রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রূপ নেয় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শক্তি পরীক্ষার ময়দানে। 2026 সালের 9 জানুয়ারি রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা চালায়। এই মিসাইলের বৈশিষ্ট্য, এটি একটি হাইপারসনিক মিসাইল, যার গতি ম্যাক 10 থেকে ম্যাক 12, অর্থাৎ শব্দের গতির চাইতেও 10 থেকে 12 গুণ বেশি গতিতে এই মিসাইলটি চলতে পারে। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং বর্তমান সকল এয়ার ডিফেন্স এটা অকার্যকর প্রমাণিত করে। রুশ দাবি অনুযায়ী সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। পশ্চিমা সূত্র বলছে, এই হামলায় অন্তত 4 থেকে 7 জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই আঘাত শুধু ইউক্রেনের জন্য নয়, এটি ছিল ন্যাটোর উদ্দেশ্যে পাঠানো একটি সতর্ক বার্তা। কারণ সম্প্রতি ন্যাটো ঘোষণা করেছে ইউক্রেনে তারা তাদের সৈন্য পাঠাবে। এটা হতে পারে ন্যাটোর সৈন্য ইউক্রেনের সামরিক পোশাক পরেই হয়তোবা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে।
আর রাশিয়া ন্যাটোর এই কর্মকাণ্ডকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ বলে ঘোষণা করেছে। এরপর রাশিয়া একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখানো হয় অরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল জার্মানিতে পৌঁছাতে সময় নেয় মাত্র 2 মিনিট। ফ্রান্স ও পোল্যান্ডে সময় আরও কম। এই ভিডিওর পর ন্যাটো সদর দপ্তরে জরুরি বৈঠক শুরু হয়। ইউরোপ জুড়ে পারমাণবিক আশ্রয় কেন্দ্র নিয়ে আলোচনা আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক জন্ম নেয়। কারণ অরেশনিক হাইপারসনিক মিসাইল জার্মানিতে আক্রমণ করতে যদি মাত্র 2 মিনিট লাগে, ইউরোপের কোনো দেশই আর নিরাপদ নয়। সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে আন্তর্জাতিক সম্প্রদায় কিছু নিয়ম তৈরি করেছে, যার মূল হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র আইন বা ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি, সংক্ষেপে যাকে বলা হয় UNCLOS। 1982 সালে গৃহীত এই আইন অনুযায়ী কোনো দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা EEZ হলো তাদের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা, যেখানে তারা মাছ ধরা, তেল, গ্যাস বা অন্যান্য সম্পদ আহরণে বিশেষ অধিকার রাখে। UNCLOS অনুযায়ী অন্য দেশগুলোকে এই অঞ্চলে অনুমতি ছাড়া সামরিক বা বাণিজ্যিক হস্তক্ষেপ করা উচিত নয়। যুক্তরাষ্ট্র UNCLOS এর সদস্য নয়, যদিও তারা অনেক নিয়ম মানে, বিশেষ করে নেভিগেশনের স্বাধীনতা বা ফ্রিডম অব নেভিগেশন সংক্রান্ত। তাই তারা যুক্তি দেয় যে রাশিয়ার তেল ট্যাঙ্কার আটক করা নেভিগেশন সীমার লঙ্ঘন। কিন্তু রাশিয়া বলছে ট্যাঙ্কারগুলো তাদের EEZ এর কাছাকাছি সীমা অতিক্রম করেছিল। বাস্তবে শক্তির ভারসাম্য যেখানেই আছে, সেই দেশ প্রায়শই আইন নিজের স্বার্থ অনুযায়ী ব্যাখ্যা করে। আর আর্কটিক হলো এই দ্বন্দ্বের জীবন্ত উদাহরণ। বিশ্ব আজ দাঁড়িয়ে রয়েছে সবচেয়ে বিপজ্জনক মোড়ে। একদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো, অন্যদিকে রাশিয়া ও তার মিত্ররা। এখন প্রশ্ন আর এটা নয় যে যুদ্ধ হবে কিনা, প্রশ্ন একটাই, কে আগে চাপবে শেষ বোতামটা? আপনি কি মনে করছেন বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কোন দেশ আগে শেষ বোতাম চাপতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।